আজকে আমরা আলোচনা করব জোসেফ মার্ফি দ্বারা লিখিত একটি এরকম বই যে বইটি কোটি কোটি লোকেদের জীবন পরিবর্তন করেছে এবং তাদের লাইফটি সম্পূর্ণভাবে চেঞ্জেস করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করছি দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে। এই বইটিকে আপনি মোটেই হালকামিতে নেবেন না এবং ভুল মোটেই করবেন না। এটি সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে লেখা আজ পর্যন্ত সবথেকে বিখ্যাত এবং বেস্ট বই। ডক্টর জোসেফ মার্ফি নিজের বেশিরভাগ সময় পূর্বী দেশের অধ্যয়নের ধর্মে ব্যতীত করেছে। শোধের ব্যাপারে অনেক কয়বার উনি ভারতবর্ষেও ব্যতীত করেছে সময়। উনি অনেক ধর্ম অধ্যয়ন করার পরে এটি বিশ্বাস করেছিল যে সম্পূর্ণ সৃষ্টির মধ্যে একটি বিরাট শক্তি ব্যাপ্ত রয়েছে, আর ওই শক্তিটি আমাদের ভেতর রয়েছে। যে শক্তিটির নাম জোসেফ মার্ফি দিয়েছে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, মানে অবচেতন মনের শক্তি। আর এই শক্তির ব্যাপারে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে ডিটেলভাবে আলোচনা করব। যখনই আপনি নিজের সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে এবং যাদের শক্তির ব্যবহার করাটি শিখে যাবেন, তখন আপনার লাইফে চমৎকার হওয়া শুরু হয়ে যাবে। আপনি ওই সব জিনিস পেয়ে যাবেন যেটি আপনি পাতে চান। আপনি ওই সব টার্গেট অ্যাচিভ করতে পারবেন যেটি আপনি করতে চান। আপনি এত পয়সা উপার্জন করতে পারবেন যেটির কল্পনা আপনি করেননি। এই বইটির মধ্যে টোটাল 20টি চ্যাপ্টার রয়েছে, যেটি জানার পরে আপনার যা চাইব সেটি পাবো। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, বোঝেন এবং নিজের লাইফে আমল করেন, তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে আপনি লাইফে সফল হতে কেউ বাধা দিতে পারবে না। আর সফলতার প্রত্যেকটি টার্গেট আপনি টাচ করতে পারবেন। আপনি যদি লাইফে সব জিনিস পেতে চান যার আপনি সবসময় কল্পনাও করেছিলেন না, তাহলে ভিডিওটি আপনি সম্পূর্ণ অবশ্যই দেখুন এবং একটি পয়েন্টও আপনি মিস করবেন না। আর আসুন শুরু করি। চ্যাপ্টার 1, আপনার ভেতরে অনেক বড় খাজানা লুকিয়ে রয়েছে। আপনি কি জানেন যে চুম্বকে লাগান লোহা নিজের ওজন থেকে 12 গুণ বেশি ওজন সে খুব সহজে উঠাতে পারে, কিন্তু তার মধ্যে থেকে যদি চুম্বকীয় শক্তি বের করে দেওয়া হয় তাহলে সে একটি ধুলো বা পাতাও অ্যাট্রাক্ট করতে পারবে না। ঠিক এরকম হয় আমাদের সঙ্গে। একটি চুম্বকীয় শক্তি রাখা যার মধ্যে বিশ্বাস আস্থা খুব কুটকুট করে ভরা রয়েছে, সে জানে যে সে সফল হবে এবং জিতবে। আর অন্যজন যার মধ্যে চুম্বকীয় তত্ত্ব মোটেই থাকে না, যে সবসময়ের জন্য ভয়ভীত থাকে, ভীত থাকে, ওই ব্যক্তির সব কথায় সন্দেহ থাকে, এরকম ধরনের লোকেরা লাইফে আগে মোটেই বাড়তে পারে না। আপনিও চুম্বকীয় ব্যক্তি হতে পারেন, কিন্তু শর্ত এটি যে আপনি ইতিহাসের সবথেকে বড় রহস্য অবচেতন মনের শক্তিটি যদি বুঝে যান আর তারপর যদি আমল করেন, তাহলে এবার আমরা এটি বুঝব যে এই সাবকনশিয়াস মাইন্ড কি। আপনার ব্রেন আসলে একটি, কিন্তু এটির দুটি স্পষ্ট ভাগ রয়েছে। দুটির বিশেষতা খুবই ভিন্ন রয়েছে। দুটি ভাগটিকে একটি রেখা আলাদা করে। দুটির কার্য সম্পূর্ণভাবে বুনিয়াদভাবে সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক বিভাগটিকে আলাদা আলাদা শক্তি এবং গুণ পেয়েছে। একটি চেতন মন এবং আরেকটি অবচেতন মন। যেটি সত্যের পরে দেখা যায়, মানে যেটি আপনি দেখা যায়, ওইটি চেতন মন। আর যেটি আপনার ভিতর রয়েছে ওইটি, মানে যেটি দেখা যায় না, ওইটি অবচেতন মন, মানে সাবকনশিয়াস মাইন্ড। কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড একটি আরেকটির সঙ্গে কীভাবে কানেক্টেড রয়েছে, এটি আসুন একটি গল্পের মাঝে সাহায্য এবং বোঝার চেষ্টা করি। একবার মহান অপেরা গায়ক এনরিক গ্যারেসো নিজের ক্যারিয়ার শুরুতে মঞ্চে যাওয়ার জন্য মোটেই ভয় পাচ্ছিল। সে ভয়ের কারণে ওনার গলার মাংসপেশিটি ওই জায়গায় স্টপ হয়ে গিয়েছিল, ওনার মুখ ঘেমে গিয়েছিল। সে ভয়ের কারণে সে মঞ্চের মানে স্টেজের একদমই পিছনে চলে গিয়েছিল। তারপরে ওনাকে হাজার হাজার লোকের সামনে পারফর্ম করার কথা ছিল, কিন্তু পাবলিকদের দেখে ওনার মনে ভয়ের ভাবনাটি হাবি হয়ে গিয়েছিল। উনি কেঁপে এই কথাটি বলেছিল যে আমি গান গাইতে পারবো না, সবাই আমার পরে হাসবে। সে নিজের ড্রেসিং রুমে যাওয়ার জন্য ওই জায়গায় একটু টার্ন হয়েছিল, তখন সে দাঁড়িয়ে চেঁচিয়েছিল যে ভেগে যাও ভয়, তোমাকে ভাগতেই হবে, ভয় তোমাকে ভাগতেই হবে, ভেগে যাও আমার ভয় আমার মন থেকে। তারপরে সে মঞ্চে গিয়েছিল আর সিনা দাঁড়িয়ে ছিল, আর সে এরকমভাবে গান গেয়েছিল যে সবার মন জিতে গিয়েছিল। এই স্টোরি থেকেই আমরা কি শিখেছি? যখন আপনার চেতন মন ভয়, চিন্তা এবং স্ট্রেসে ভরে যায়, তখন আপনার অবচেতন মনের মধ্যেও নেগেটিভ ভাব সবসময়ের জন্য প্রভাবিত হয়। আর এই নেগেটিভ ভাব চেতন মনের মধ্যে ধ্বসাত, অসংখ্যা এবং নিরাশা সবসময়ের জন্য ভরে দেয়।
যখন কখনো আপনার সঙ্গে এরকম হয়, তাহলে এনারি ক্যারোসের মতো আপনি নিজের কনসিয়াস মাইন্ডের নেগেটিভ বিচারটিকে সমক্ষ করে সম্পূর্ণ সাহস বিশ্বাসের সঙ্গে যেন একজুট হয়ে দাঁড় হয়ে যান আর নিজের মনে বলবেন যে আমি পূর্ণত নিয়ন্ত্রণে রয়েছি, আমি এই কাজটি খুব সহজে করতে পারি। এটি খুবই সহজ একটি কাজ। যখন আপনি চেতন মনে এরকম ধরনের আদেশ দেবেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড শান্তি এবং সৎভাবে ভরে যাবে এবং আপনার ভেতরে জোশ, উৎসাহ এবং শক্তি চলে আসবে। আর আপনি এরকম ধরনের পরিণাম পাবেন যেটি আপনি চিন্তাও করেছিলেন না লাইফে। মনে করে নেন যে আপনার মস্তিষ্কের একটি বাগিচা আর আপনি ওই বাগিচার একটি মালিক। আর বন্ধুরা, আপনার বাগিচার মধ্যে কোন ফসল ফলবে, অবভিয়াসলি আপনার বাগিচার মধ্যে ওই ফসলই উপজ হবে যেটির বীজ আপনি ওর মধ্যে ফলন করবেন। এই ঠিক এরকমভাবে আমাদের ব্রেনের মধ্যে সম্পূর্ণ দিনের মধ্যে বিচারটি ওই রকমভাবে ফলন করি। আর ওই বিচারের বীজটি আসে কোন জায়গা থেকে? এটি উৎপন্ন হয় আমাদের অভ্যাস থেকে। যদি আপনি কাটা দেন তাহলে কি আপনি আঙুর ফল পাবেন? কাঁটাওয়ালা গাছ যদি লাগান তাহলে কি আপনি আঙুর পাবেন? যেরকম বিচারের ফুল ফোটাবেন ঠিক এরকম ধরনের পরিণাম আপনি পাবেন। এবার প্রশ্ন এইটি যে আপনি চেতন মস্তিষ্কের মধ্যে ভালো বিচার কেন চিন্তা করতে হবে? উত্তর হচ্ছে যে অবচেতন মন সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না। এটি শুধুমাত্র চেতন মনের দ্বারা চিন্তা করা বিচারটিকে অস্তিত্ব দেওয়ার কাজ করে, সেটি সঠিক হোক বা ভুল হোক। এটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইন। যদি একবারে আপনি না বোঝেন তাহলে ব্যাকে যে আপনি অবশ্যই রিপিট শুনবেন। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তির পরে কারো পরে রাগ রয়েছে আর তার রাগ এই পর্যন্ত চলে গেছে যে ওটিকে সে মারতেও চায়, আর সে বারে বারে এই কথাটি বলে যে আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে মেরে ফেলবো, তার খুন করে দেব। বারে বারে এই কথাটি বলার কারণে এই সব কথা ওই ব্রেনে মানে ওই ব্যক্তির অবচেতন মনে অঙ্কিত হয়ে যাবে। আর আলাদিনের চেরাগের মতো উৎপন্ন হওয়া, যার মানে জিনের মতো নিজের অবচেতন মন বলবে যে হুকম মেরে আঁকা। আর সে এরকম ধরনের পরিস্থিতি সে উৎপন্ন করতে শুরু করবে যে ওই ব্যক্তি একদিন সত্যি সে লোকটাকে মেরেও ফেলতে পারে। আর কারোর মারে ফেলানো এটি খুবই খারাপ একটি ব্যাপার। এই কারণে অবচেতন মন এইসব করার জন্য স্টপ মোটে করেনি কেন? কারণ হচ্ছে অবচেতন মন সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না। এটি তো শুধুমাত্র চেতন মনের দ্বারা দেওয়া চিন্তা ভাবনাটিকে অস্তিত্ব দেবার কাজ করে। বিচারগুলি অস্তিত্ব দেওয়ার সবসময় কাজ করে, সেটি সঠিক হোক বা ভুল হোক। যদি কোনো স্টুডেন্ট এক্সামে টপ করতে চায় আর সে বারে বারে এই কথাটি বলে যে আমি টপ করব, আমি টপ করব, আমি টপ করব, বারে বারে এই কথাটি বলে সে নিজের অবচেতন মনের মধ্যে এই কথাটি অঙ্কিত করে দেয়, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড বলবে যে হুকম মেরে আঁকা। আর সে এরকম ধরনের পরিস্থিতি উৎপন্ন করে দেবে। আপনি এরকম ধরনের পরিশ্রম করার জন্য নিজেকে বিবশ করে দেবে যে ওই স্টুডেন্ট এক্সামের মধ্যে টপও করবে। এটি অবচেতন মনের প্রত্যেকটি জিনিসটিকে প্রেজেন্টলি হকিকতে আনতে পারবে যেটি আপনি আনতে চান। এই কারণে আপনার ব্রেনে আসা প্রত্যেকটি বিচার খুবই ইম্পর্টেন্ট। ঠিক এরকম ধরনের বিচারটিকে নিজের ব্রেনের মধ্যে মস্তিষ্কে জায়গা দেবেন, যার কারণে আপনি তাকত এবং শক্তি পাবেন, যেটি আমাদের মস্তিষ্কটিকে দুর্বল করে দেয়। এরকম ধরনের নেগেটিভ বিচারটিকে ব্রেনের মধ্যে ঢুকতেই দিবেন না। চ্যাপ্টার 2, আপনার নিজের ব্রেনটি কিভাবে কাজ করে। চেতন মন জাহাজের ক্যাপ্টেনের মতো থাকে। সে শুধুমাত্র নিচে ইঞ্জিন রুমে বসে থাকা কর্মচারীর মতো আদেশ সবসময় দেয় যে সব বয়লার ও মেশিন যন্ত্রগুলিকে তার আদেশে অনুসারে সবসময় অনুকূলে চালায়। মেশিন রুমে কাজ করে কর্মচারীদেরকে এইটি তারা মোটেই জানে না যে তারা কোন জায়গায় এবং কোন দিকে যাচ্ছে। তারা শুধুমাত্র আদেশের পালন সবসময় করে। ক্যাপ্টেন নিজের কম্পাস এবং অন্য যন্ত্রের আধারের পরে যদি ভুল বা অধর আদেশও তারা দিয়ে দেয়, তাও তারা ওই আদেশটিকে কোনো প্রশ্ন না করে ওইটি মেনে নেয়। সেটি সে পাহাড়ের সঙ্গে টক্কর দিলে কি হবে, কারণ তাদের কাজ শুধুমাত্র অর্ডার ফলো করা। এমপ্লয়ি ক্যাপ্টেনের সঙ্গে মোটেই উত্তর দিতে পারবে না, তারা শুধুমাত্র আদেশটি পালন করে। ঠিক এরকমভাবে নিজের চেতন মন একটি ক্যাপ্টেন আর আপনার জাহাজের নেভিগেটর। যে বিচারে আপনার চেতন মন বিশ্বাস করে এবং সঠিক সবসময় মনে করে, ওই বিচারটিকে অবচেতন মন কোনো প্রশ্ন না করে ওইটিকে নিজের আদেশ মনে করে স্বীকার করে নেয়, সেটি সঠিক হোক বা ভুল হোক।
এর কারণে তার কোনো পার্থক্য বা যায় আসে না। আর যখন চেতন মনের সঙ্গে কোনো শব্দ বা বাক্য সবসময় বলতে থাকেন, তখন আপনার অবচেতন মন ওইটিকে অ্যাকসেপ্ট করে নেয় আর ওইটিকে সত্য করতে শুরু করে দেয়, সেটি সঠিক হোক বা ভুল হোক, সকারাত্মক হোক বা নেগেটিভ হোক। যখন আপনি কোনো নেগেটিভ জিনিসটিকে বারে বারে বলেন, যেমন এটি খুবই কঠিন রয়েছে, আমি এটি করতে পারবো না, আমি স্মার্ট এবং ইন্টেলিজেন্ট মোটেই না, আমি কোনো কাজের না, আমি সম্পূর্ণভাবে নেগেটিভ এবং নকারাত্মক, এটি আমার কন্ট্রোলে না, আমি ধনী হতে পারবো না, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার শব্দটিকে স্বীকার করে নেয় আর সম্পূর্ণভাবে ওই রকম ধরনের পরিস্থিতি ওই জায়গায় উৎপন্ন করে দেয়, যার কারণ এই জিনিসটি ওই জিনিসটি প্রাপ্ত করা আপনার জন্য সত্যি কঠিন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাটি বলতে থাকবেন যে আমি এই কার কিনতে পারবো না, আমি ইউরোপে যাত্রা করতে পারবো না, আমি এই ঘর কিনতে পারি না, এই স্যুট এই পাতলুন আমি কিনতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে যান যে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার নেগেটিভ আদেশটিকে সবসময় পালন করতেই থাকবে আর সারা জীবন আপনি অভাবের মধ্যে ব্যতীত থাকবেন। কিন্তু আপনি যদি এর বিপরীতে এই কথাটি বলেন যে এটি তো খুবই সহজ, আমি খুবই স্মার্ট এবং ইন্টেলিজেন্ট রয়েছে, আমি 100% ধনী হতে পারি, আমি এই কার কিনতে পারি, আমি ইউরোপ ট্যুরে যেতে পারি, তাহলে আপনার অবচেতন মন ব্রেনে কোনো প্রশ্ন না করে এই কথাটি সত্য মনে করে নেবে আর এরকম ধরনের পরিস্থিতি উৎপন্ন করে দেবে, যার কারণ আপনি ওই জিনিসটিকে প্রাপ্ত করতে পারবেন। শুনতে একটু অবাক অবশ্যই মনে হয়, কিন্তু এটাই সত্য বন্ধুরা। আরেকটি এক্সাম্পল দিয়ে আসুন আমরা দেখি। একটি যুবক গায়িকাকে গানার ফাউন্ডেশনে ডাকা হয়েছিল। উনি খুবই আশার সঙ্গে ইন্টারভিউর সময়ের জন্য এবং ওয়েট করছিল। উনি 3 বার ফেল হয়ে গেছিল। ওনার গলা খুবই মধুর ছিল, কিন্তু তারপরেও সে ফেল হয়ে যেত। কারণ কি? সে সবসময় ইন্টারভিউর আগে সে প্রত্যেকবার নিজের সঙ্গে এই কথাটি বলছিল যে তারা অবশ্যই আমাকে পছন্দ করবে না, আমার আওয়াজ হয়তো তাদের পছন্দ হবে না, আমার মনে ভয় হচ্ছে, হয়তো আমার সিলেকশন হবে না। ওনার সাবকনশিয়াস মাইন্ড ওনার এই নেগেটিভ কথাটিকে ওই জায়গায় স্বীকার করে ওনার সামনে অনুভবের রূপে সব সময় প্রেজেন্ট করেছিল। সে অসফল হয়ে গিয়েছিল। সে নিজের ভয়টিকে এরকমভাবে কন্ট্রোল করেছিল। সে দিনে 3 বার একটি ঘরের মধ্যে গিয়েছিল, আরামে চেয়ারে পরে বসে সে নিজের শরীরটিকে রিল্যাক্স করেছিল। চোখটিকে বন্ধ করে সে নিজের মনে এবং শরীরটিকে ওই জায়গায় শান্ত করেছিল। সে নিজের ভয়টিকে দূর করার জন্য নিজের থেকে কথাটি বলতে শুরু করে দিল যে আমার আওয়াজ খুবই মধুর, আমি খুবই সুন্দরভাবে গান গাইতে পারি, আমি সম্পূর্ণভাবে গাওয়ার জন্য রেডি রয়েছে, আমি গাইব এবং খুব মধুর সুরে গাবো আর সিলেক্ট হয়ে দেখাবো। সে নিজের শব্দটিকে শান্ত স্বরে বিশ্বাসের সঙ্গে পুনরায় রিপিট করেছিল। তারপরে সে রেগুলার দিনে 3 বার অভ্যাস সবসময়ের জন্য করতে থাকতো। প্রত্যেক সিটিংয়ে সে 5 থেকে 10 বার ওই বক্তব্যগুলি সে রিপিট করত। মাসের শেষ পর্যন্ত সে সম্পূর্ণ জোশ এবং বিশ্বাসের সঙ্গে রেডি হয়ে গিয়েছিল। আর সে যখন পুনরায় ওনাকে ডাকা হয়েছিল তখন সে খুবই মধুর কণ্ঠের সঙ্গে আওয়াজের সঙ্গে গান গেয়েছিল। ওনার সিলেকশন হয়ে গিয়েছিল। আর আপনিও যদি কোনোদিন লাইফে এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে এই টেকনিকটি সবসময় ব্যবহার করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন। 100% আপনি সাফল্য পাবেন। চ্যাপ্টার 3, আপনার সাবকনশিয়াস মাইন্ডের চমৎকারী কিছু শক্তি। আমেরিকি মনোবিজ্ঞানের পিতামহা উইলিয়াম জেমস এই কথাটি বলেছিল যে বিশ্বটিকে নাড়িয়ে দেওয়ার শক্তি আপনার অবচেতন মনের মধ্যে রয়েছে। যা কিছু আপনি সাবকনশিয়াস মাইন্ডের পরে অঙ্কিত করবেন, সাবকনশিয়াস মাইন্ড ওইটিকে সম্পূর্ণ করার জন্য আকাশ পাতাল এক করে দেয়। এই কারণে আপনাকে এটিকে সঠিক এবং নেগেটিভ তথা পজিটিভ বিচার সবসময় অঙ্কিত করতে হবে। আপনি অনেক কয়েকবার রিয়েলাইজ করেছেন যে আপনি যখন কোনো পিকনিকে যেতে চান বা কোনো যাত্রা যেতে চান, যার জন্য আপনি সকাল 4টের সময় ওঠার ব্যাপার ছিল, তখন ওই টাইমে আপনি 4-5টের সময় অ্যালার্ম লাগান, কিন্তু সকালে 4টের অ্যালার্ম বাজার কিছু মিনিট বা কিছু সেকেন্ড আগেই আপনার ঘুমটু ভেঙে যায়। এরকমটি কেন হয়? কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড খুবই পাওয়ারফুল হয়। আর যখন আপনি ঘুম পড়তে গিয়েছিলেন তখন ঘুম পড়ার আগে আপনি নিজে মনে বলেছিলেন যে আমি কালকে সকালে 4টের সময় উঠতে হবে। আপনার সাবকনশিয়াস মাইন্ডের পরে ওই কথাটি অঙ্কিত হয়ে গিয়েছিল আর আপনার সাবকনশিয়াস মাইন্ড কাজে লেগে গিয়েছিল। আর অ্যালার্ম বাজার কারণে কিছু সেকেন্ড বা মিনিট আগেই সে আপনাকে উঠিয়ে দিয়েছিল।
আর এই টেকনিকটি বন্ধুরা আপনি অনেক বড় বড় জিনিস পাবার জন্য সবসময়ের জন্য ব্যবহার করতে পারেন। আপনাকে শুধুমাত্র এটি করতে হবে যে প্রত্যেকদিন রাতে ঘুম পড়ার আগে বেডের পরে পড়ে নিজের বডিটিকে রিল্যাক্স এবং শিথিল করতে হবে, চোখটি বন্ধ করতে হবে আর নিজের অবচেতন মনটিকে এই সাজেশন দিতে হবে। এই সাজেশনটি ওইটি হতে পারে যেটি আপনি হতে চান বা আপনি প্রাপ্ত করতে চান। যেমন আপনি নিজের ব্যবসার মধ্যে সাফল্য প্রাপ্ত করতে চান, তাহলে আপনি কথাটি বলতে পারেন যে সারা দিন আমি সব রুচি ইন্ডাস্ট্রির মধ্যে সমৃদ্ধ হচ্ছি, আমার বিজনেস ডে বাই ডে খুব ভালোই চলছে, আমার কাছে অনেক পয়সা আসছে, আমি ধনী হচ্ছি আর বিশ্বের সব খুশি আমি এই জায়গায় পেয়ে যাব। আমি সম্পূর্ণ আদর্শ, সশক্ত, শক্তিশালী, প্রেমপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ এবং খুশি রয়েছি। এরকম আপনাকে 21 ডেজ পর্যন্ত করতে হবে আর তারপরে এটির অভ্যাস আপনার হয়ে যাবে। আর আপনি এটি জেনেও অবাক হয়ে যাবেন যে আপনার জীবনের মধ্যে এরকম ধরনের চমৎকার সবসময় হবে যেটির হয়তো আপনি কল্পনাও করেননি। আর আপনি নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে খুশি, সমৃদ্ধি, ভালোবাসা, আনন্দ, জোশ এবং উৎসাহ দেবার বিচারের সঙ্গে ভরে ফেলবেন। এর থেকে কি হবে যে আপনার যে নেগেটিভ বিষাক্ত বিচারগুলি রয়েছে, যেটি আড্ডা জমিয়ে বসে রয়েছে, সে অন্তত সব সময়ের জন্য বাইরে বের হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আপনাকে খুব পরিমাণে ট্রাই করতে হবে। আর যখন আপনার এর ব্যাপারে একবার অভ্যাস হয়ে যাবে, তখন আপনার ফার্স্ট থেকে অর্শ পর্যন্ত সফরটি শুরু হয়ে যাবে। মনে করে রাখবেন যে যেমন পানি পাইপে যে ওটার আকার নিয়ে সব সময় বইতে থাকে, ঠিক ওইরকমভাবে জীবনও আপনার ভেতরের বিচারটির অনুরূপ সবসময়ের জন্য বইতেই থাকে। চ্যাপ্টার 4, প্রাচীনকালে মানসিক উপচার। প্রাচীন সময়তে যখন আজকের সময়ের মতো বড় বড় হসপিটাল ছিল না, তখন লোকেদের বিমার থেকে ইলাজ সবসময়ের জন্য করা হতো আর লোকেরা নিজের রোগের থেকে ঠিক সবসময় হয়েও যেত। ওই সময় মানুষগুলিকে লোকের থেকে বিমার থেকে ঠিক করার জন্য ধর্মগুরু পর্যন্ত সীমিত ছিল। লোকেরা বিশ্বাস করত যে ঈশ্বর তাদেরকে কিছু বিশেষ শক্তি দিয়েছে, যার দ্বারা সে উপচার সবসময় করতে পারবে। এই পূজারী এবং ধর্মগুরু ইলাজ করার জন্য মন্ত্র, তাবিজের আংটি এবং স্মৃতির চিহ্নর প্রয়োগ সবসময়ের জন্য করত। যখন কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হতো, তাহলে তারা এইসব পূজারী এবং ধর্মগুরুর কাছে নিয়ে যেত এবং তারা শুধু মন্ত্র এবং তাবিজ দিয়েই তাদের ইলাজ করে দিত আর রোগী সবসময় ঠিকও হয়ে যেত। আপনার কি মনে হয় যে তারা এই রোগী শুধুমাত্র তাবিজ এবং মন্ত্রের কারণে ঠিক হয়ে যেত? অথর এ কথাটি বলে যে এটি শুধুমাত্র মন্ত্র এবং তাবিজের কারণে মোটেই নয়, আসলে সাবকনশিয়াস মাইন্ডে থাকা শক্তির কারণে ঠিক হয়েছে। যেমন আমরা প্রথমে বলেছি যে ওই লোকেরা ও পূজার এবং ধর্মগুরুর মধ্যে বিশ্বাস করত যে তারা তাদের ইলাজ করে দেবে, তাদের আস্থা অনেক বেশি থাকতো। যেমন রোগী তাদের কাছে যেত আর রোগী তখন এটি অনুভব করত যে এবার হয়তো আমি অবশ্যই ঠিক হয়ে যাব, আর এই নির্দেশটি তাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে অঙ্কিত হয়ে যেত আর সে অবশ্যই এবার ঠিক হয়ে যাবে। আর যেমন আমরা এর আগে এটি বুঝে গেছি যে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যে বিচার অঙ্কিত হয়ে যায়, ওইটি হকিকতে রূপ অবশ্যই নিয়ে যায় আর এই কারণে রোগী ওই জায়গায় ঠিকও হয়ে যেত। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এত পাওয়ারফুল যে এটি প্রত্যেক বিমারের ইলাজ করতে পারে। আপনার আস্থা যত বেশি থাকবে, আপনি পরিণামও অত বেশি এবং দ্রুত গতিতে পাবেন। চ্যাপ্টার 5, আধুনিক যুগে মানসিক উপচার। যেমনভাবে প্রাচীন সময়ে পূজারী এবং ধর্মগুরু সবসময় ইলাজ করত, ঠিক ওইরকমভাবে আজকের আধুনিক যুগে লোকেদের ইলাজ করার জন্য ডক্টরস এবং হসপিটাল রয়েছে। কিন্তু পুরনো একটি কথা রয়েছে যে ডক্টর ঘাড় পরে পট্টি বেঁধে দেয় আর ঈশ্বর ওইটিকে ঠিক করে দেয়। এই জায়গায় ঈশ্বর শব্দর ব্যবহার সাবকনশিয়াস মাইন্ডের জন্য করা হয়েছে। কোনো ডক্টর বা সার্জন সম্পূর্ণভাবে এইটি দাবা করতেই পারে না যে সে মরিচকে ঠিক করে দিয়েছে। উপচারক শক্তি একটি রয়েছে, আসলে এটিকে আলাদা আলাদা নামে সবসময় ডাকা হয়, যেমন প্রকৃতি, জীবন, ঈশ্বর, রচনাত্মক জ্ঞান। কিন্তু বাস্তবে এই সব সাবকনশিয়াস মাইন্ডের শক্তির দিকে ইশারা করার ভিন্ন ভিন্ন একটি তালিকা। একটি পেশেন্ট ছিল যে যার জিভে লাকুয়া হয়ে গিয়েছিল আর সব ধরনের চিকিৎসকীয় উপচার ওই জায়গায় ব্যর্থ হয়ে গিয়েছিল। ডক্টর রোগীকে বলেছিল যে তার কাছে একটি নতুন যন্ত্র রয়েছে, যার কারণে এটি বিশ্বাস ছিল যে তার ইলাজ হয়ে যাবে। ডক্টর পকেট থার্মোমিটার
রোগীর মুখে লেগেছিল, আর রোগী ওই নতুন যন্ত্রটির কল্পনা করেছিল যেটি তাকে ঠিক করার জন্য লাগানো হয়েছিল। কিছু মিনিটের মধ্যেই সে খুশির সঙ্গে চিল্লিয়ে উঠেছিল যে তার যে পুনরায় চলতে লাগছে। আর একটি যুবতী ডক্টর কাছে গিয়েছিল, তখন সে লিখে বলেছিল যে গত 4 সপ্তাহের সঙ্গে তার আওয়াজ ওই জায়গায় বন্ধ হয়ে গেছে। ডক্টর যাঁচের মধ্যে এটি সঠিকও পেয়েছিল। ডক্টর তাকে এই কথাটি বলেছিল, হারিয়ে যাওয়া আওয়াজটি কোনো কোনো সময় কারেন্টের ব্যবহার করলে পুনরায় ফ্রি আসে, আর এই ব্যাপারটি খুব সহজে করাও যায়। আমি ইলেকট্রিকের ওই অপারেটর ডাকিয়েছিলাম আর ওর সুইচটি প্রেস করে শুধু ওনাকে এটি অনুভব করিয়েছিলাম যে সেই শকটির জন্য তাকে দেওয়া হচ্ছে, আর যখন আসলে ওনাকে কোনো শকই দেওয়া হয়েছিল না। তারপরে ডক্টর মরিসকে সাবকনশিয়াস মাইন্ডকে কিছু নির্দেশ দিয়েছিল যে এবার আপনি জোরে বলতে পারেন যে ডক্টর ওনাকে এ অক্ষর দেখিয়েছিল, আর তারপরে বি এবং তারপরে মারিয়া। সে আস্তে আস্তে কথা বলতে লাগছিল। হারিয়ে যাওয়া আওয়াজটি পুনরায় ফিরে এসেছিল। এই ট্রিটমেন্টে কোনো ওষুধ ব্যবহার করা হয়েছিল না, কিন্তু তারপরও রোগী ঠিক হয়ে গিয়েছিল। কেন? কারণ ডাক্তার শুধুমাত্র তার অবচেতন মনে এই বিশ্বাসটি দিতে কামিয়াব হয়েছিল যে জিনিস তার কাছে আছে, তার কারণ সে অবশ্যই ঠিক হয়ে যাবে। তার সাবকনশিয়াস মাইন্ড এটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আর সেটি ঠিকও করে দিয়েছিল। এটিকে প্লেসিবো এফেক্ট বা বিলিফ সিস্টেমও বলা হয়। বৈজ্ঞানিক বলে যে 11 মাসের মধ্যে আপনার শরীর নতুন হয়ে যায়। কিভাবে? আমাদের ব্রেন এবং আমাদের শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোশিকা প্রত্যেক দিন মারা যায়, আর ওই জায়গায় নতুন নির্মাণ ওই জায়গায় হয়ে যায়। প্রত্যেক 11 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ শরীরের কোশিকা সম্পূর্ণভাবে মারা যায়, আর তার জায়গাতে নতুন কোশিকা নির্মাণ হয়ে যায়। এর মানে এটি যে শারীরিক দৃষ্টিতে আপনি শুধুমাত্র 11 মাসই বয়স্ক। আপনি যদি ক্রোধ, ঈর্ষা এবং দুর্ভাবনার বিচারটিকে নিজের শরীরের মধ্যে পুনরায় আসতে দেন, তাহলে এর মধ্যে আপনার ছাড়া আর কেউ দোষী না। যেমন আধার থেকে ছুটকারা পাবার একটি সিস্টেম হচ্ছে রোশনি, ঠান্ডা থেকে উভরে আসার সিস্টেম হচ্ছে গরম, ঠিক ওইরকমভাবে নেগেটিভ দৃশ্যের চিন্তা থেকে বাইরে বের হওয়ার একটি হচ্ছে পজিটিভ বিচার রাখা। ভালোর ঘোষণা করুন, খারাপ জিনিস অটোমেটিক চলে যাবে। চ্যাপ্টার 6, ইচ্ছা খুশি পরিণাম কিভাবে পাবেন। আপনি নিজের চেতন মন থেকে খুবই ভালো সময় হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডকে জাগার হচ্ছে ঘুম পড়ার ঠিক আগে এবং জাগার আগের। এরকমটি এই কারণে যে সাবকনশিয়াস মাইন্ড ঘুম পড়ার একদমই আগে এবং জাগার ঠিক পরেই খুবই সশক্ত থাকে। এই অবস্থাতে সে নেগেটিভ বিচার এবং ছবি মোটেই থাকে না, যেটি আপনার ইচ্ছাটিকে সবসময় নেগলেক্ট করে দেয়, আর আপনার সাবকনশিয়াস মাইন্ডের দ্বারাই ওটিকে স্বীকৃতিও দেয়। যখন আপনি মনোকামনা পরিপূর্ণ করার বাস্তবিকতার কল্পনা করেন আর উপলব্ধির একটি রোমাঞ্চ সবসময়ের জন্য অনুভব করেন, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার মনোকামনা পরিপূর্ণ করে দেয়। স্বাস্থ্যের ভাবনা থেকে স্বাস্থ্য উৎপন্ন হয়, পয়সার ভাবনা থেকে পয়সা উৎপন্ন হয়। এবার আপনি বলুন যে আপনার ভাবনা কেমন। কল্পনা আপনার সবথেকে বড় আন্তরিক শক্তি। ভালো এবং ভালো জিনিসের কল্পনা সবসময় করবেন, আপনি ঠিক ওরকমই হয়ে যাবেন যেমন আপনি নিজের ব্যাপারে সবসময়ের জন্য কল্পনা করেন। ঘুম পড়ার আগে নিজের ইচ্ছার পূর্ণ হবার বারে কল্পনা করবেন। বিশ্বাস করবেন যে এই ইচ্ছাগুলি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হচ্ছে এবং শান্তিতে ঘুম পড়বেন এবং খুশিতেই জাগবেন। একদিন এরকম আসবে যে আপনার ইচ্ছা সত্যতে পরিণত হবে। মনে করে রাখবেন যে আপনি যদি নিজের জীবনের মধ্যে কোনো সমস্যায় থাকেন, তাহলে আপনি যে কোনো সমস্যার উত্তর দেওয়ার জন্য এবং দায়িত্বের আগে নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে ওইটি দিয়ে দেবেন, আর এটি আপনার উত্তর সবসময় দিবে। বন্ধুরা, আপনি যদি এত সময় পর্যন্ত এই ভিডিওতে থাকেন, তাহলে এর মানে এটি যে আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন, আর সাবকনশিয়াস মাইন্ডের শক্তির কারণে নিজের জীবনের সফলতার একটি টার্গেট সবসময় টাচ করতে পারবেন, আর এরকমটি হবেও। আগে আসা পয়েন্টস আরও বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ভিডিওতে সবসময় আপনি থাকবেন। চ্যাপ্টার 7, পয়সা এবং ধনের জন্য অবচেতন মাইন্ডের প্রয়োগ কীভাবে করবেন। পয়সার চেতনাটি বিকশিত করার সঠিক তরিকা। আপনি একটি কাজ করবেন যে প্রত্যেক দিন ঘুম পড়ার আগে এবং ঘুম থেকে ওঠার আগে এই 5 মিনিট পর্যন্ত এই দুটি শব্দ সবসময় রিপিট করবেন। পয়সা এবং সফলতা, এই শব্দের মধ্যে অনেক শক্তি রয়েছে। এরকমটি বারে বলবেন একটি লরির মতো। আপনি পরিমাণ দেখে অবাক হয়ে যাবেন। পয়সা খুবই হিমখণ্ডের মতো আপনার দিকে সবসময় যেন প্রভাবিত হবে।
লেখক এই কথাটি বলে যে খুবই চিন্তিত একটি বিজনেসম্যান আমার কাছে এসেছিল। তার বিক্রি এবং আর্থিক স্থিতি অনেক খারাপ ছিল। আমি তাকে এই কথাটি বলেছিলাম যে নিজের অফিসে শান্ত হয়ে যেন বসে যায় আর বারে বারে এটি রিপিট করে। আমার বিক্রি প্রত্যেক দিন বেড়েই যাচ্ছে। আর এই কথাটিকে রাত্রে ঘুম পড়ার আগে এবং সকালে ওঠার আগেও এই কথাটি রিপিট করবেন। এই কারণে নিজের চেতন এবং সাবকনশিয়াস মাইন্ড একজুট হয়ে কাজ করতে লাগছিল। কয়েক সপ্তাহের মধ্যে সে খুব ভালো পরিণামও পেয়েছিল। আপনিও এই ফর্মুলাটি সবসময়ের জন্য আপন করতে পারবেন। কিছু লোকে বলে যে আমি এটি করেছিলাম কিন্তু কিছুই হয়নি। তারা এই পরিণামটি এই কারণে পেয়েছিল না, হয়তো 10 মিনিট পরে সে ভয়ের বিচারের মধ্যে ডুবে গিয়েছিল আর সে কিছু ভালো বিচারটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করেছিল যেটির তারা ঘোষণা করেছিল। যখন আপনি সকালে মাটিতে কোনো বীজ ওই জায়গায় রুইয়ে দেন আর দুপুর পর্যন্ত যদি ওইটি গাছ না হয়, তাহলে কি আপনি কি ওই দিনই মাটি খুদে বীজটিকে বের করে ফেলেন? আপনি ওটিকে বাড়ার জন্য সময় দেন, জোয়ার নিচে যাবার জন্য এবং বাড়ার সুযোগ দেন। এই কারণে আপনি যখন নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে কোনো সাজেশন দেন, তখন আপনি ইনস্ট্যান্টলি অনেকগুলি পরিণাম পান না। আপনাকে ওই বিচারটিকে সাবকনশিয়াস মাইন্ডে অঙ্কিত হওয়ার জন্য সময় দিতে হবে, ওই বিচারটিকে গোড়া পর্যন্ত থাকার জন্য এবং বাড়ার সুযোগও দিতে হবে। যখনই পয়সার বিচারটি আপনার ব্রেনের মধ্যে জোড়া নিয়ে নেবে, তখন আপনি পয়সাও পাবেন যা তো আপনি কোনোদিন চিন্তাও করেননি। চ্যাপ্টার 8, ধনী হবার শাহীর হাতে কিভাবে চলবেন। এটি খুবই সহজ একটি টেকনিক দেওয়া হচ্ছে, যেটির ব্যবহার করে আপনি নিজের জীবনে পয়সাটিকে অনেক কয়েকগুণ করতেও পারবেন। একটি শান্ত রুমে সবসময় চলে যাবেন, আরামে সিটের পরে বসে নিজের বডিকে রিল্যাক্স করবেন এবং দিনে অনেক কয়েকবার এই কথাটি রিপিট করবেন যে আমি পয়সা খুবই পছন্দ করি, আমি এটির সঙ্গে ভালোবাসি, আমি এটিকে খুব বুদ্ধিমানের সঙ্গে সৃজনাত্মকভাবে এবং ন্যায়পূর্ণভাবেও এটিকে ব্যবহারও করব। আমার জীবনের মধ্যে পয়সার রেগুলার প্রবাহ সবসময় হচ্ছে, আমি খুশির সঙ্গে এটিকে মুক্তিও করছি আর এই অদ্ভুত তরিকা অনেক কয়েক গুণ হয়ে আমার কাছে ফিরে আসে। এটি খুবই ভালো আছে। পয়সা খুব বড় মাত্রায় নিচের দিকে সবসময়ের জন্য প্রভাবিত হচ্ছে, আমি এটির ব্যবহার শুধুমাত্র ভালোর জন্য করব। আমি নিজের আর্থিক সমৃদ্ধি এবং মানসিক জন্য সবসময় কৃতজ্ঞ রয়েছি। আপনি অনেক লোকেদের দেখেছেন যারা তাঙ্গিতে সবসময় সময় ব্যতীত করছে এবং মাসের খরচাটি চালানোর জন্য সবসময় সংঘর্ষ করছে। তাদের নিজের খরচাটিকে পরিপূর্ণ করার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। আপনি কি জানতে চান যে তাদের সঙ্গে এরকমটি কেন হয়? তারা রেগুলার ওইসব লোকেদের নিন্দা সবসময় করে যারা জীবনে অনেক সফলও হয়েছে, আর যারা নিজ জীবনে অনেক পয়সা উপার্জন করেছে তারা এটি চিন্তা করে যে বড় লোকেরা অনেকই খারাপ থাকে, তারা লোকেদের রক্ত চুষে সবসময় ধনী হয়েছে, তারা বেঈমান এবং ভ্রষ্ট থাকে। আর এই কারণে তারা সবসময় পয়সা এবং বড় লোকের থেকে সবসময় ঘৃণা করে। আপনি তো পয়সাওয়ালা হতে চান, কিন্তু পয়সাওয়ালা লোকেদের থেকে এবং তাদের পয়সা থেকেই ঘৃণা করেন। আর ব্রহ্মাণ্ডের নিয়ম এটি আপনাকে বলে যে আপনি যে জিনিসের থেকে ঘৃণা করেন সেটি আপনার থেকে দূরেই চলে যায়, সেটি বন্ধু হোক, বাচ্চা হোক, রিলেটিভস হোক বা পয়সা। আপনি কোনো মানুষকে যদি পছন্দই না করেন তার থেকে এবং ওনাকে সবসময় খারাপ বলবেন, নিন্দা করতেই থাকবেন, তাহলে সে সবসময় দূরেই চলে যাবে। ঠিক ওইরকমভাবে যখন আপনি সফল এবং ধনী লোকেদেরকে পছন্দ না করেন, তাদের নিন্দা করেন, তাহলে ব্রহ্মাণ্ডের নিয়মের অনুসারে পয়সাও আপনার থেকে দূরে চলে যায় আর আপনাকে পুনরায় আপনার দিকে ফিরেও দেখে না। এই কারণে এইসব লোকেদের কাছে পয়সা সবসময় যেন কমই থাকে। তাহলে আপনাকে করতে কি হবে? আপনি যখনই কোনো সফল এবং ধনী ব্যক্তিকে দেখবেন, তখন আপনি এটি বলবেন যে আমি সফল এবং বড় লোকেদেরকে আশীর্বাদ দেব, আমি সফল এবং বড় লোকেদেরকে নিজের রোল মডেল বানাই, আমি সফল এবং বড় লোকদের সঙ্গে সবসময় ভালোবাসি। তারা যদি ধনী হতে পারে তাহলে আমিও ধনী হতে পারি। যখন আপনি সফল এবং দৌলতমন্দ লোকেদের থেকে সাবকনশিয়াস মাইন্ডে খুব ভালো ভাবনা রাখবেন, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে এত বেশি পয়সা দেবে যে আপনি কাউন্টও করতে পারবেন না। চ্যাপ্টার 9, আপনার সাবকনশিয়াস মাইন্ড এবং বৈবাহিক জীবন। আদর্শ পতিকে কিভাবে আকর্ষিত করবেন। আপনি যদি এর আগের চ্যাপ্টারটি খুব ধ্যান দিয়ে বুঝে যান, তাহলে আপনি এটি বুঝে যাবেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে। আপনি এটি জানেন যে আপনি এরপরে যা কিছু ছাপ ছেড়ে দেবেন
ওটি বাইরের জগতে ওটি সত্য হয়ে যাবে। যদি আপনি একটি মহিলা হয়ে থাকেন এবং আদর্শ স্বামীকে আকর্ষিত করতে চান, তাহলে আপনি এই সময় নিজের সাবকনশিয়াস মাইন্ডে ওইসব গুণে এবং লক্ষ্যের কিছু ছাপ ছেড়ে দেবেন যেটি আপনার স্বামীর মধ্যে চান। এই জায়গায় একটি উৎকৃষ্ট টেকনিকও দেওয়া হচ্ছে যার দ্বারায় আপনি আদর্শ স্বামীকে সবসময় আকর্ষিত করতে পারবেন। রাত্রে একটি সিটে বসে যাবেন, চোখটি বুঝে নেবেন, শিথিল হয়ে যাবেন, শরীরটিকে সম্পূর্ণভাবে ঢিলা ছেড়ে দেবেন। খুবই শান্ত, নিষ্ক্রিয় এবং গ্রহণশীল সবসময় হয়ে যাবেন। আপনি নিজের সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে কথা বলবেন এবং বলবেন যে আমি একটি এরকম ধরনের পুরুষকে আকর্ষিত করছি যে খুবই হনেস্ট, সত্য এবং বফাদার, নিষ্ঠাবান, শান্ত, খুশি এবং সমৃদ্ধ রয়েছে। আমি এটি জানি যে তার শান্তি এবং সুখকে সবসময় বাড়াতে পারবো। সে আমার আদর্শের সঙ্গে প্রেম করে, আমি তার আদর্শের সঙ্গেও প্রেম করি। আমি এটিকে পরিবর্তন করে নতুন মোটেই করতে চাই না, আমি এটিকে পরিবর্তন করে নতুন করতে চাই। আমাদের মাঝে কোনো আপসী ভালোবাসা, স্বাধীনতা এবং সম্মান রয়েছে। আদর্শ স্বামীকে কিভাবে আকর্ষিত করতে পারবেন? নিজের আদর্শ স্বামীকে আকর্ষিত করার জন্য নিচে দেওয়া পজিটিভিটিকে ঘোষণা করবেন। আমি এরকম ধরনের মহিলাকে আকর্ষিত করছি যার সঙ্গে আমার খুবই ভালো তালমেল থাকবে। এই মহিলা এরকমই রয়েছে যার সঙ্গে আমার জোড়ি খুবই আদর্শ থাকবে। সে আধ্যাত্মিক, নিষ্ঠাবান, বফাদার এবং ইমানদার থাকবে। সামঞ্জস্যপূর্ণ, শান্ত এবং খুশ মিজাজ সবসময় থাকবে। আমরা একজন আরেকজনের সঙ্গে প্রবলতার সঙ্গে আকর্ষিত করবে। আমি এটি জানি যে আমি এই মহিলাকে প্রেম, প্রকাশ, শান্তি এবং খুশি সবসময় দিতে পারব। আমি এটি অনুভব করি এবং বিশ্বাস করি যে আমি এই মহিলার জীবনটিকে খুবই অদ্ভুত করে রাখব। আমি এবার আদর্শ জীবনসাথীকে স্বীকার করছি। মানসিকভাবে নিজের বইয়ের ওই রকম ধরনের ছবি বানাবে যেরকম তার থাকা উচিত, নিজের সুখী, স্বাস্থ্য এবং সুন্দর। নিজের স্বামীকেও ঠিক ওইরকমভাবেই দেখবেন যেরকম তাকে থাকা উচিত, সশক্ত, শক্তিশালী, প্রেমপূর্ণ, সদ্ভাবনাপূর্ণ এবং দয়ালু। মানসিক ছবি সবসময় দেখে যাবেন, তখন আপনি এটি অনুভব করবেন যে আপনার বৈবাহিক জীবন স্বর্গে পরিণত হয়েছে, যেটি সদ্ভাব, শান্তির সঙ্গে ভরে রয়েছে। চ্যাপ্টার 10। মন থেকে সবসময় যুবক কিভাবে থাকবেন? আপনি ততই যুবক যেটি নিজেকে আপনি সবসময় মানেন। আমি লন্ডনে একটি ক্যাকটাক হলে একজন ভাষণ দিচ্ছিল। এরকম ধরনের একটি ভাষণ পাবে একজন সার্জন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। সে আমাকে বলেছিল যে আমার বয়স 84 বছরের, আমি প্রত্যেক সকালে অপারেশন করি, দুপুরে পেশেন্টদের দেখতে যাই এবং বিকালে মেডিকেলে বৈজ্ঞানিক জার্নালের জন্য সবসময়ের জন্য লেখ লিখতে থাকি। তার দৃষ্টি এটি ছিল যে সে ততই ব্যবহারিক ছিল যেটি সে নিজেকে সবসময় মনে করে এবং যুবক রয়েছে, যেটুক তার বিচার রয়েছে। সে নিজের সঙ্গে বলেছিল যে আমি এবার যা যা বলেছি এটি একদমই সত্য। ব্যক্তি ততই যুবক থাকে, যত সে নিজেকে সবসময় মনে করে, ততই সে মূল্যবান থাকে, যত সে নিজেকে সবসময় বুঝে নেয়। কিছু লোকেরা 30 বছরের বয়স পর্যন্ত বয়স্ক হয়ে যায়, আর যত সময় আর কিছু লোকেরা 80 বছর পর্যন্ত যুবক থাকে। ব্রেইনে সবথেকে বড় হয়ে আর্কিটেক্ট, ডিজাইনার এবং মূর্তিকার রয়েছে। নাটককার জর্জ বার্নার্ড শোর 90 বছরের বয়সের মধ্যে সবসময়ের জন্য সক্রিয় ছিল। রোমান দেশভক্ত মার্কা পোর্সো স্কিটো 80 বছরের বয়স পর্যন্ত গ্রিক ভাষা শিখেছিল। মহান জার্মান আমেরিকান কলাকার ম্যাডাম অর্নস্টাইন সুমান হ্যাঙ্ক একজন বৃদ্ধ হবার পর নিজের সঙ্গীত সফলতার শিখরে পৌঁছেছিলেন। ইউনানি দার্শনিক সোকারাত বাদ্যযন্ত্র বাজানো তখন শিখেছিল যখন সে 80 বছরের ছিল। মাইকেল অ্যাঞ্জেলো 80 বছরের বয়সে সে নিজের সবথেকে বড় মহান ক্যানভাসে পেন্টিং সবসময় করত। 80 বছরের বয়সে সিও সাইনাইডো একটি কবিতার পুরস্কার ওই সময় জিতেছিল। লিওপোল্ড ওয়ান র্যাঙ্কও নিজের হিস্ট্রি অফ থিওয়ার্ল্ড ওয়ার্ল্ড সবসময় শুরু করেছিল, যেটিকে উনি 92 বছরে ওটি পরিপূর্ণ করেছিল। আলফ্রেড ল টেনিসও 83 বয়সের নিজের খুবই ভালো একটি কবিতা ক্রসিং দ্য বারো লিখেছিল। আইজ্যাক নিউটন 85 বছরের বয়সও অনেক হার্ডওয়ার্ক করেছিল। লোকেদেরকে একটি মহান সত্য সবসময়ের জন্য মনে করে রাখা উচিত যে মানুষ নিজের মনের মধ্যে যেমন চিন্তা করে তেমনই সে সবসময় হয়। আপনি বয়স্ক তখন হন যখন আপনি জীবনে ইন্টারেস্টিং সবসময় হারিয়ে ফেলেন আর স্বপ্ন দেখা ছেড়ে দেন।
এই কারণে সবসময় আপনি যুবক থাকার একটি বড়ই তরিকা রয়েছে বন্ধুরা, যেটিকে আমাদের চ্যানেলের নামও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্বপ্ন সবসময় দেখতে থাকবেন, কারণ স্বপ্ন সবসময় সত্য হয়। আর শেষে যেতে যেতে সম্পূর্ণ বইয়ের সারটি আপনাকে শুধুমাত্র একটি লাইনে দিয়ে যাচ্ছে, আর ওই লাইন হচ্ছে যে মানুষ যেমন নিজের সাবকনশিয়াস মাইন্ডে চিন্তা করে, ঠিক তেমনই সে জীবনে তৈরি হয়ে যায়। বন্ধুরা, এই বইটি এত ভালো রয়েছে যে আপনি এটিকে শুধুমাত্র একবার পড়লেই কি হবে, কিছুই হবে না, এটিকে আপনাকে রেগুলারই পড়তেই হবে, যেন এই বইয়ের কন্টেন্টটি আমাদের মন এবং ব্রেনের গভীরের মধ্যে পৌঁছে যায়, আর আমরা সাবকনশিয়াস মাইন্ডের শক্তিটিকে বেশি থেকে বেশি জন্য প্রফিট নিতে পারি, আর নিজের লাইফটিকে একটি ভালো স্টেজের জন্য নিয়ে যেতে পারি। এই বইয়ের ভিতরে টোটাল 232 পেজেস রয়েছে, কিন্তু আমি এই বইটিকে সামারাইজ করে শুধুমাত্র 30 পেজেসের একটি ছোট ইবুক তৈরি করেছি, যার মধ্যে এই ভিডিওটির মধ্যে কভার করা পয়েন্টের সঙ্গে সঙ্গে ওই সব পয়েন্টটিকে সম্পূর্ণ ডিটেলভাবে কভার করা হয়েছে, যেটি এই ভিডিওটির মধ্যে কভার হয় না। আর এর কোনো ফিক্স রেট মোটেই নেই, মিনিমাম চার্জ শুধুমাত্র 1 টাকা এবং ম্যাক্সিমামের কোনো লিমিটই নেই, যার লিঙ্ক বন্ধুরা আপনি সবসময় পড়ে নিতে পারবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি এই 232 পেজেস কমপ্লিট বইটি পড়তে চান, তাহলে বইটি আপনি কিনতেও পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান, আর আরও নতুন অডিও বুক দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখী থাকুন, ধন্যবাদ।